যে সিদ্ধান্ত সেটাকে অস্থায়ী হিসাবে গণ্য করা হয়েছে। মূল মামলা নিষ্পত্তি করবে সিঙ্গেল বেঞ্চ, 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে সিঙ্গেল বেঞ্চে, সমস্ত অভিযোগের নিষ্পত্তি হবে সিঙ্গেল বেঞ্চে, হলফনামা আদান প্রদানের পর নিষ্পত্তি হবে মামলা। দেখুন, মহামান্য কলকাতা হাইকোর্ট বিধানসভার বিরোধী দলনেতাকে অস্থায়ী চিহ্নিত করেছেন। এ বিষয়ে আইনের যা খুঁটিনাটি, আইনের খুঁটিনাটি যেহেতু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের সামনে ডিটেল বলবেন। আমি শুধু এটুকু বলি, এই বিরোধী দলনেতা যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে এই পদ্ধতির বিরুদ্ধেই তো আমরা আবেদন করেছিলাম এবং আবেদন কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, সেটা মহামান্য আদালত বলেছেন। এর আইনের যে ডিটেল পার্টগুলো আছে সেগুলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুঁটিনাটি বলতে পারবেন। আমরা শুধু বলছি এটা একটা ওই শিবিরকে বড়সড় ধাক্কা এবং বিরোধী দলনেতা যে পদবি সেই পদ এদের জন্য অপমানিত। যারা এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল তাতে বিরোধী দলনেতার পদকে কিন্তু অপমানিত। বিরোধী দলনেতা অস্থায়ী কখনো শুনেছেন? স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে যে পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়, আমরা ন্যায় বিচার পাইনি। সেই কারণে আমরা গেছিলাম মহামান্য আদালতের কাছে। সেখানে আদালত বলে দিচ্ছেন অস্থায়ী বিরোধী দলনেতা, মান সম্মান থাকলে তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত। অস্থায়ী বিরোধী দলনেতা মানে কি? ঠিকা বিরোধী দলনেতা মানে কি? যারা ওনাদের সঙ্গে আছেন তাদেরও ব্যাপারটা ভেবে দেখা উচিত যে এটা কি হচ্ছে, এটা কি, যে এটা কি বিরোধী দলনেতা পদটা কি ছেলে খেলার জায়গা? এতখানি অসম্মান। অর্থাৎ তিনি যে স্থায়ী হওয়ার উপযুক্ত নন তাকে অস্থায়ী বলে দিয়ে সেটা প্রমাণ করে দিলেন। স্পিকার ওনাকে পুরো ঘর দিয়ে দিয়েছিলেন, বিরোধী দলনেতার সুবিধা। তাই স্পিকার এবার অস্থায়ীকে পুরো ঘর দেবেন না অর্ধেক ঘর দেবেন? স্পিকার গাড়ি দিয়েছিলেন, 4 চাকা দেওয়া যাবে না, অস্থায়ীকে 2 হুইলার দিন, 2 চাকা। তাই বেশ সেই সব কথাগুলো বলতে হবে। তো অস্থায়ী যখন, তাহলে 4 চাকার গাড়ি দেওয়া যাবে না, 2 হুইলারে দিতে হবে, 2 হুইলারে যাতায়াত করতে হবে। আমার বক্তব্য হচ্ছে এর আইনি খুঁটিনাটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন, কিন্তু বিরোধী দলনেতাকে বিজেপি কি চেয়েছে? তারা সরকার গড়েছে নির্বাচন কমিশনের সহায়তায়, আর ভেতরে স্পিকারের চেয়ারকে ব্যবহার করে এইভাবে বিরোধী দলনেতা কাউকে করে দেওয়া হলো। আমরা বলছি, রীতি বলছে যে মাদার পার্টি তারা পরিষদীয় দল ঠিক করবেন। এখানে এটা মুখ্যমন্ত্রীর পদের মতো আস্থা ভোটের বিষয় নয়। তো ফলে আজ আমাদের অ্যাপিলে, সেখানে যে ন্যায্য অ্যাপিল, আজকে অন্তত এই অস্থায়ী অর্থাৎ একটা লোক ডিমোশন হলো, ডিমোশন। একজনকে পদে বসিয়েছিলেন স্পিকার, মহামান্য স্পিকারেরও তাকে পুরনো সম্মান জানিয়েও বলছি, এটা কি স্পিকার পদের জন্যও খুব সম্মানজনক হলো? আপনি প্রথম স্পিকার হয়েছেন, আপনি কাউকে করে দিলেন, এবার কোর্ট বলছে তিনি অস্থায়ী। অর্থাৎ আপনি যাকে স্থায়ী করেছিলেন কোর্ট তাকে ডিমোশন করে দিল। ডিমোশন বলল ঠিকা বিরোধী দলনেতা। ফলে আমরা বলছি যে যারা ওনাদের সঙ্গে আছেন তারা ভাবুন এই ঠিকা বিরোধী দলনেতা আর অস্থায়ী ব্যাপারটা কিন্তু যে ব্যক্তি ওখানে আছেন চাটন, তার জন্য অস্থায়ীটা নতুন নয়। সিপিএমেও উনি অস্থায়ী ছিলেন, তৃণমূলেও উনি অস্থায়ী ছিলেন, বালুরঘাটের নম্রতা দপ্তর জীবনে উনি অস্থায়ী ছিলেন। ফলে এই অস্থায়ী ব্যাপারটা ওনার কাছে নতুন নয়, লজ্জা ওনার জন্য। বাকিটা আইন সামনের দিকে এগোবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলতে পারে। মাইক বাজানো নিয়ে এখানেও আজকে হাইকোর্ট হস্তক্ষেপ করেনি, বলেছে পুলিশের মৌখিক নির্দেশের ক্ষেত্রে কোনো রায় দেওয়া সম্ভব। এই যে মসজিদে মাইক দেখুন, এটা তো টেকনিক্যাল ব্যাপার, ওটা আমাদের যারা রয়েছেন আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা ওটা বিষয়টা খতিয়ে দিচ্ছেন, তারা বিশ্লেষণ করছেন। ঋতুব্রত আমরা বলছি আমরা তো সব
মাইকের শব্দ দূষণের যদি প্রশ্ন আসে তাহলে সেটা নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট ধর্মস্থান ভিত্তিক কেন হবে? সেটা মাইকের শব্দ দূষণ যদি হয় তাহলে সেটা রাস্তায় কোনো ভয়ঙ্কর মিছিল যাওয়া বা কোনো রাজনৈতিক দলের তারস্বরে দীর্ঘক্ষণ ধরে মাইক বাজিয়ে সভা করা সবের মধ্যেই করতে পারে, সব ধর্মের ক্ষেত্রেই করতে পারে। বাকিটা আমাদের আইনজীবীরা দেখছে। বলছি ইতোপ্রতপন্থী তৃণমূল আফরুজ্জামান কুণালরা আজকে বলেছে যে বিজেপি দলটা এই মুহূর্তে দুর্নীতিতে নিমজ্জিত। ওদের দলের রাজ্য সভাপতি নিজেই বলছেন সোনার চামচ মুখে দিয়ে কয়েকজন বিধায়ক হয়েছেন আর গোটা রাজ্য জুড়ে প্রার্থী। এই যে যারা বিজেপি ভিটি, যারা বিধানসভায় বিজেপির দয়ায় স্পিকারের আনুকূল্যে যারা রয়েছেন, পদে রয়েছেন, তারা বিজেপির সমালোচনা করছিলেন না, কারণ সমালোচনা করলে তাদের বকে দেবে দাদারা, বিজেপির দাদারা বকে দেবে। স্পিকারের দয়ায় তারা পদ পেয়েছেন, আই রিপিট, স্পিকারের অনুগ্রহে পদ পেয়েছেন। নাহলে বিরোধী দলনেতার পদটা কলকাতা হাইকোর্টে অস্থায়ী বলে চিহ্নিত হতো। তো অস্থায়ী বিরোধী দলনেতার পদের কমিটিতে যারা থাকবেন তাদের তো মনে মনে অন্তত ধরতে হবে আইন যাই বলুক, পদ যাই বলুক, তারাও সবাই অস্থায়ী। তো সুতরাং তারা বিজেপির নিন্দা করছিলেন না। গত কয়েকদিন ধরে আমরা সমানে বিজেপির কড়া বিরোধিতা করছি এবং বলছি যে ওদের গলায় বিজেপির বকলস করানো আছে বলে ওদের দম হচ্ছে না বিজেপির সমালোচনা করা। আমাদের কথার চাপে লোক দেখানো নাটক করার জন্য বিজেপির বিরুদ্ধে দু একটা কথা বলতে হচ্ছে। ওনাদের রাজনৈতিক পদের অস্তিত্বটাই তো বিজেপির দল। এই কনটেক্সটে আরেকটা কোয়েশ্চেন কুণালদা, মদন মিত্র বলছেন তৃণমূল কংগ্রেসের লাল চুল কানে দুল এরা সকলে এখন বিজেপিতে ঢুকে গেছে, ব্যাপক তোলাবাজি করছে। মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি চেষ্টা করছেন ঠিকই, কিন্তু অবস্থা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। আর যাদের লাল চুল কানে দুল বলছেন তারাই তো কালারফুল মদন মিত্রকে দেখে অনুপ্রাণিত হন। কোনোদিন লাল পাঞ্জাবি, হলুদ ধুতি, কোনোদিন রং বেরঙের অমুক তমুক, এইসব ব্যাপারটা। মদন মিত্র যে ভয়ঙ্কর কালারফুল, তিনি আবার লোককে লাল চুল কানে দুল বলছেন কেন? তিনিই তো সব রকম ভাবে রঙিন। গোটা রামধনু যেন বুকে নিয়ে ঘুরছেন মদন মিত্র। বলছেন যে মদনদা বলেছেন যে এই যে দুর্নীতি তৃণমূলের আমলে, এই দুর্নীতি আসলে এরা বলেছিলেন এরা ভেবেছিল যে সারা জীবন থাকবো, 50 বছর ক্ষমতা থাকবো, কাউকে জবাবদিহি করতে হবে না কোনোদিনের জন্য। এই দুর্নীতি আমি আবার বলছি, আগামী বছর এই তারিখে মদন মিত্র ঠিক কোন শিবিরের কোন জায়গায় থাকবেন আপনারা ঘড়ি ধরে ক্যালেন্ডার ধরে মিলিয়ে নেবেন। মদন মিত্র পুরোপুরি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তাকে তার স্ত্রীকে ইডির চিঠি দিয়ে, তার ছেলেদের ইডির চিঠি দিয়ে চাপে ফেলে মদনদাকে একটু এদিক ওদিক বলতে হচ্ছে। বাট এটা ইডির চিঠির আগের দিন পর্যন্ত মদন মিত্রের ভার্সন, আর ইডির চিঠি পর থেকে মদন মিত্রের ভার্সন। আপনারা দেখে নেবেন, তাহলে মিলে যাবেন। মদনদাকে এখন ওইটুকু একটু বলতে হয়, নইলে তিনি যেখানে গেছেন তার বিশ্বাসযোগ্যতা থাকবে। কিন্তু আপনি অনুগামী বলছেন কুণালদা, মদনদা বলছেন যে বলছি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখুন কারা কারা কি কি বিষয় ছিল, তো সেগুলো তো সব একসঙ্গেই তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে তারা তো নতুন নতুন মিত্র মদনদা যাদের পাশে দাঁড়িয়ে, যাদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন, চারপাশটা একটু দেখে নেবেন। গ্রুপ ছবি তোলার সময় সাবধানে থাকবেন, কার কার সঙ্গে ছবি তুলছেন, কি কি হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল সেগুলো দেখে নেবেন। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এক্সটর্শন তোলাবাজির অভিযোগ। একটা নতুন অভিযোগ, দক্ষিণ কলকাতার একটা নামী মিষ্টির দোকানে ঢুকে গত 15ই আগস্ট খাওয়া দাওয়া করে টাকা না দিয়ে তারা বেরিয়ে গেছে। প্রতিবাদ করলে দোকানের দোকানদার এবং কর্মচারীদের মারধর করেছে। বিজেপির সর্বস্তরে লাগাম ছাড়া তোলাবাজি দুর্নীতির অভিযোগ আছে। এই অভিযোগ এতটাই বেড়েছে যাতে শ্রমিক ভট্টাচার্য, তাদের মাননীয় সভাপতি বা তাদের শীর্ষ নেতাদের এই কথাগুলো প্রকাশ্যে বলতে হচ্ছে, এমনকি বিধায়ককে সতর্ক করতে হয়েছে। আপনাদের খেয়াল রাখতে হবে, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি উনি পর্যন্ত বলেছেন যে 15 বছরের কথা কি বলবো, আমাদের কর্মীরা 2 মাসে 15 বছরকে ছাড়িয়ে গেছে। ফলে এই গোটা জিনিসটা বিজেপির মধ্যে যেভাবে ঘটছে এবং তারা নানাভাবে তারা তোলাবাজি চালাচ্ছেন বলে খবর আসছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ নাজেহাল হয়ে যাচ্ছেন। এবং এতটাই খারাপ অবস্থা যে 2-2.5 মাসে সরকারের শীর্ষ নেতাদের
তাদের বিবৃতি দিয়ে অন্য নেতাদেরকে এই তোলাবাজি থেকে সতর্ক করতে হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, নেতারা সতর্ক করছেন, সব করছেন, পুলিশে দিচ্ছেন না কেন? পুলিশ অ্যারেস্ট করছে না কেন? যতগুলো এই যে বলছেন আমি যত খবর পাচ্ছি 20 জন বিধায়ক, তাহলে পুলিশে দিন। যদি তোলাবাজি এটা ক্রিমিনাল অফেন্স, তাহলে আপনারা পুলিশে দিচ্ছেন না কেন? মুখে বলে যাচ্ছেন যে আপনারা অ্যালাউ করছেন না, কিন্তু পুলিশ প্রশাসনকে তো কিছু করছেন না। আর কোথায় গ্রাসরুটে কি করছেন? আর বাকি বড় বড় নেতাদের ক্ষেত্রে তাদেরকে আপনারা তো নিজেদের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বন্ধু হিসেবেই তারা বলে তুলে দিচ্ছেন। সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলা ছিল, সেখানে রাজ্য সরকারের কর্মচারীর পক্ষ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও অনেক কর্মচারী তারা ডিএ পাচ্ছেন। তারা বুঝলেন, তারা বুঝলেন ডিএ তো মমতা বন্দ্যোপাধ্যায় আনুপাতিক হারে যতটা সম্ভব বেশি শতাংশের হিসাবে দিয়ে দিয়েছেন, এবং কেন্দ্রীয় সরকার যারা বঞ্চিত করেছেন বাংলাকে তহবিল দেয়নি, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সীমিত সামর্থ্যে বক্তৃতাগুলো ভুলে গেলেন। ক্ষমতায় আসার এতদিনের মধ্যে সব দিয়ে দেবো, রান্নার গ্যাস 450 টাকায়, পেট্রোল ডিজেল রাজ্য সরকারের শেষ তুলে নেব, সেগুলো কোথায়? সেগুলো কি মনে নেই এখন? সরকারের অ্যাকশন পূর্ণ কোনোভাবেই দেখছি 100 দিনের জন্য ডবল ইঞ্জিন সরকার মানুষকে যা যা বলেছিলেন, যা যা কথা মানুষকে দিয়েছিলেন যে দিল্লিতেও সরকার, এখানেও সরকার, সহযোগিতা, বাংলার মানুষের উপকার, কি হয়েছে? এখানে একটা প্রথম কাজ হচ্ছে ধমক চমক, পুলিশের অপব্যবহার করে বিরোধী দলকে ভাঙানোর চেষ্টা করা, বিরোধী নেতা কর্মী, মিথ্যা মামলা, ফেক কালচার। 2, নাম বদল, কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কন্যা রত্ন করা হচ্ছে, আর ওনারা যেগুলো করতে যাচ্ছেন সেগুলো অর্ধেক সুবিধা মানুষ পাচ্ছেন না। আর 3 হচ্ছে রং বদল, যেটা সাদা নীল ছিল সেখানে গিয়ে গেরুয়া মারছেন। এর বাইরে কোন কাজটা করেছেন? বাকি সেতু, রাস্তাঘাট, যে শিল্পের 2-4টে কাজ সামনে করলেন, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় করে যাওয়া। তাহলে এখনো পর্যন্ত সরকার যা করেছে, 1 হচ্ছে পুলিশ রাজ, 2 হচ্ছে নাম বদল, 3 হচ্ছে রং বদল। এর বাইরে আমরা এখনো কিছু দেখি না। কালো পতাকা দেখানো হচ্ছে, দেখুন, এটা তো পরিষ্কার বলেই দিয়েছে, অশোক সিংহার ভিডিও ঘুরছে যে যারা ভালো তৃণমূল হচ্ছেন তাদেরকে কিছু করবেন না। এই যে থ্রেট কালচারটা, একটা সম্মানীয় একটা বর্ষিয়ান মানুষ, তাকে চোর চোর বলা হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দেখেও শিক্ষা হলো না এ দলটার, যে কিভাবে হয়রান করা, কিভাবে অপবাদ দেয়া, তারপরে মানুষকে এই থ্রেট কালচার, এই থ্রেট কালচারটা তো বিজেপি দেখাচ্ছে। কখনো তাদের কর্মী, তাদের গুন্ডাদের দিয়ে চোর চোর করানো, ডিম মারা, কখনো পুলিশকে দিয়ে ডেকে থ্রেট করা, থানায় থানায় ওসিদের বলে দেওয়া হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের কেউ রাজনীতি করলে তাদের ডেকে সতর্ক করে দিন, নইলে কেস দিয়ে দিন, অ্যারেস্ট করান, এই তো চলছে। লাস্ট প্রশ্ন কুণালদা, আজকে ভারতীয় জনতা পার্টি সিজেপি তার কলকাতার সাংবাদিক সম্মেলনের জন্য 6টা জায়গা হল ঠিক করলেও পুলিশ কর্তৃপক্ষ আমাদের কাছেও সেই প্রেস ক্লাবের বাইরে ওরা ফাইনালি আমরা যা খবর পেয়েছি তাতে এই অভিযোগটা আমাদের কাছেও এসছে যে সিজেপি তাদের ইন্দাসের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বা তাদের সহকর্মীদের একটা কর্মসূচি করতে চেয়েছিলেন, কিন্তু কোনো এক অদৃশ্য রাষ্ট্রশক্তির হস্তক্ষেপে তারা কোনো ফল পাননি। গণতন্ত্রের পক্ষে চূড়ান্ত লজ্জাজনক। আইপ্যাকের ফাইল চুরি মামলার সিবিআই তদন্তে আপত্তি নিয়ে মমতা, সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টের ইডি, রাজ্যের কোর্টে বল খেললেন মমতা ব্যানার্জি। আমি এক্ষুনি কোনো মার্কিন প্রেসিডেন্ট ভারতের নির্বাচন ব্যবস্থা গণেশ কুমারের বিরুদ্ধে প্রশংসা করছে, যথেষ্ট ভালো নির্বাচনী ব্যবস্থা ভারত। দেখুন, ভারতবর্ষের কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়েও যদি আজ মার্কিন প্রেসিডেন্ট একটা অভ্যাস হয়ে যাচ্ছে না, কারণ ভারত পাকিস্তান কিছু হলে তাঁর টুইটের কথা, তার টুইটের নির্দেশ নরেন্দ্র মোদী মেনে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা চালান তাদের অভ্যাস হয়ে যাচ্ছে, তাদের ধারণাই হয়ে যাচ্ছে ভারত যারা চালাচ্ছেন সেটা তাদের ছড়ি ঘোরানো, তাদের ইচ্ছার উপর দাঁড়িয়ে চলছে। তো ফলে ক্রমশ তারা নানা রকমভাবে নাক গলাতে চেষ্টা করছেন। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ওনাদের এসব নিয়ে কেন নাক গলাতে যাচ্ছে না? 2 হচ্ছে গণেশ কুমার যেভাবে দলদাসত্ব দেখিয়েছেন এবং নিরপেক্ষতার 12টা বাজিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, একটি দলকে জিতিয়ে এনেছেন,
পরিকল্পিতভাবে এখন অন্য দেশের কেউ যদি মনে করেন আমি কিভাবে ওই পদ্ধতিতে জিতবো, বিরোধীদের দাঁড়াতে দেবো না, কিভাবে কারচুপি করবো, তাহলে এই লোকটার কাছ থেকে পরামর্শ পাওয়া যেতে পারে। এই ভেবে যদি কেউ তাদের সঙ্গে যোগাযোগ করে থাকেন, সে ব্যাপারটা তো আমরা বিস্তার বলতে পারবো না। আচ্ছা, সুর বদলে হঠাৎ বিজেপিকে আক্রমণ দিতে তৃণমূলের বিধায়ক আক্রমিত হয়ে গেল হয়ে দেখুন, এটা কোনো সুর বদলানো নয়, বদলাতে বাধ্য হওয়া। কারণ ওই চাটন শিবির এগুলো বিজেপি দয়া করেনি, ওরা কোনো বিজেপির বিরুদ্ধে কিছু বলেনি। যা আমরা সমানে বিজেপির বিরুদ্ধে বলেছি এবং সঙ্গে আমরা এও বলেছি যে ওদের দম থাকলে বিজেপির বিরোধিতা করুক, ওদের গলায় বিজেপির বকলস পরানো আছে। সেই কারণে ওরা বলতে বাধ্য হয়েছে, এটা লোক দেখানো, এটা নাটক।